দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো শিরোনাম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহী কাতার ও অন্যরা ঋণ খেলাপি কমাচ্ছে, বাংলাদেশ কেন পারে না। সিটি নির্বাচন, আওয়ামী লীগ বাদে অন্য প্রার্থীদের ইসির প্রতি আস্থার অভাব। সমকালের শিরোনাম, ধানমন্ডিতে পুলিশ বিএনপি সংঘর্ষ, বাসে আগুন, খেলাফির তত্ত্ব লুকিয়ে আরও বড় জালিয়াতি, বাংলাদেশের স্থিতিশীলতার প্রশংসায় কাতারের প্রধানমন্ত্রী। গাজীপুর নগর জুড়ে ভোট উৎসব, তবু শঙ্কা। কালের কণ্ঠের শিরোনাম, গাজীপুর সিটি নির্বাচন, সুষ্ঠু ভোটের অপেক্ষায় সবাই। ইত্তেফাকের শিরোনাম, রাজধানীতে পুলিশ বিএনপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পরিবর্তনের কারিগর হন কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এমপি মনোনয়নে জমা অনলাইনে, কাতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ 2041 সালের মধ্যে। ভূমিমন্ত্রী বললেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম বেশি। আমাদের সময়ের শিরোনাম, 10 মহানগরে বিএনপির পদযাত্রা, পুলিশি বাধা, সংঘর্ষ, আগুন, কাগুজে প্রতিষ্ঠানকে 350 কোটি টাকার ঋণ। মানবজমিনের শিরোনাম, ঢাকায় পুলিশ বিএনপি সংঘর্ষ, ইসির গাজীপুর পরীক্ষাকাল 74 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। দেশ রূপান্তরের শিরোনাম, 40তম বিসিএস, কোটা নেই, নারীরা আছেন। প্রতিদিনের বাংলাদেশ, গাজীপুরে কাল ভোট, প্রচার শেষে বাতাসে কালো টাকার গন্ধ। জনকণ্ঠের শিরোনাম, প্রশাসন মাথাভারী, পরিবর্তনের কারিগর হন, সৃষ্টি করুন নেতৃত্বের উদাহরণ, মাননীয় প্রধানমন্ত্রী কাতার বিশ্ববিদ্যালয়ে বলেছেন। আগামীকাল 5 সিটি কর্পোরেশনের নির্বাচনের একটিতে গাজীপুরে ভোট, এবং সঙ্গত কারণেই নানাভাবে বিএনপি অংশগ্রহণ করছে না, কিন্তু বিএনপির করছে না একেবারে বলা যায় না, তাদের কাউন্সিলররা রয়ে গেছেন। আজকের পত্রপত্রিকা যে শিরোনাম, প্রচার শেষে বাতাসে কালো টাকার গন্ধ, এখানে বলা হচ্ছে কালো টাকার কুটচাল আর দাপটের কাছে শেষ পর্যন্ত হেরে যেতে পারে ভোটারদের রায়। গাজীপুরে জাতীয় এবং স্থানীয় নির্বাচনে জয়ের রেকর্ড খুব বেশি নৌকার প্রার্থীদেরই। কালো টাকা ছড়ানোর প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা রিটার্নিং কর্মকর্তা। আপনার বিশ্লেষণ কি, কেমন হবে? এটাই তো ভয়ের জায়গা। ভয়ের জায়গা হচ্ছে যে ভোট তো হবেই। এখন পর্যন্ত যে প্রচারণা বা গণসংযোগ, প্রার্থীদের দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ যেটা আছে, যে ভোটারদের যে রিয়াকশনস, এই জায়গাগুলো দেখেন যে মোটামুটি কিন্তু ভালো আছে। হ্যাঁ, উত্তাপ আছে, মোটামুটি ভালো আছে। কিন্তু এই যে শেষ মুহূর্তের যে কাল মধ্যরাত থেকে তো নগর নীরব, মানে পরীক্ষার আগের রাত। হ্যাঁ, পরীক্ষার আগের চাঁদ রাত বলা হয়, এটা ভোটের চাঁদ রাত। সব জায়গাতেই চাঁদ রাত, পরীক্ষার আগের রাত। হ্যাঁ, এই যে ভোটের চাঁদ রাতে যখন সব স্তব্ধ হয়ে যায়, তখন এই জিনিসগুলো, অর্থাৎ কালো টাকা, ভোট কেনা বেচা, কালো টাকা, কালো হাত, হ্যাঁ, এই ভোট কেনা বেচার বিষয়টা, বা এই মানি এবং মাসেলের একটা দৌরাত্ম্য কিন্তু দেখা যায় এই গলি ঘুপছি সব জায়গায়। আর এটি যখন মহানগর, তখন তো আরও বেশি। তো যাই হোক, এখন নির্বাচন কমিশন তারা বলছেন যে তারা কোনো ভয়ের মধ্যে নাই, শঙ্কার মধ্যে নাই। আবার স্ট্যাটিস্টিক্স বলছে অনেকগুলো ঝুঁকি। আপনার 400টি আপনার কেন্দ্র, এর মধ্যে 351টাই ঝুঁকি। তাহলে ভয়ের কিছু নাই। এটাও বোঝা গেল না। যাই হোক, এটা অতি সতর্কতার কারণে হোক, কিন্তু মোট কথা হলো যে আমাদের সাম্প্রতিক যে নির্বাচনী অভিজ্ঞতা, সেটি উপনির্বাচন বলি, সিটি নির্বাচন বলি, এখানে যে ভোটার উপস্থিতির যে চিত্র, এটিতে কোনো পরিবর্তন আসবে কিনা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় দেখার বিষয়। যে অর্থাৎ মানুষ ভোট দিতে আসছে,
ভোটের জন্য এটি স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন। এখানে প্রার্থিতা আছে, যদিও বিএনপি নেই আপনি বলেছেন, কিন্তু তারপরেও বিএনপি সমমনা বা সমর্থক সেরকম অনেকে আছেন। দলের কাউন্সিলর প্রার্থী অনেক আছেন এবং অনেককে বহিষ্কার করা হয়েছে দল থেকে, যেহেতু তারা দলীয় নির্দেশ না মেনে নির্বাচন করছে। সো অংশগ্রহণ আছে, এখন অংশগ্রহণ আছে, প্রচার হয়েছে, গণসংযোগ হয়েছে, কিন্তু মূল কাজটি ভোট। এই সকাল 8টা থেকে সেখানে আমরা দেখতে চাই যে ভোটাররা নতুন তারা মাইন্ডসেট করে আমরা ভোট দিতে যাব। নির্বাচন কমিশন বলছে সব প্রিপেয়ার্ড আছে, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, কোনো মানি মাসলের বিষয় নাই, এগুলো মিডিয়ার কারবার। এটাই প্রমাণ হচ্ছে এটা মিডিয়ার কারবার, এই হলো বিষয়। অনেক অনেক ধন্যবাদ। আমরা আশায় আছি একটা সুষ্ঠু ভোট হোক এবং আগামীতে জাতীয় নির্বাচন এই ভোটগুলোর উপরে আস্থার জায়গাটা তৈরি হবে। কিন্তু আস্থার জায়গাটার কথা বলবার সাথে সাথে আমি এখন যে শিরোনামটা করব, ঢাকায় বিএনপি পুলিশ সংঘর্ষ, রাজশাহীতে বাধা। ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ, হামলা করলে সমুচিত জবাব। এটি তো বিএনপির এটি কেন্দ্রীয় কর্মসূচি ছিল সারা দেশে, তাদের পদযাত্রা কর্মসূচি। এখন এই পদযাত্রার কর্মসূচির আগের কর্মসূচিটির দিকে দেখতে হবে। আগের কর্মসূচি ছিল যে বিভিন্ন বিভাগীয় সদরে এবং জেলা সদরে তারা একটি করে সমাবেশ করেছেন। এখন এই যে উত্তেজনাটি আমরা দেখতে পাচ্ছি বা যে ঘটনাটি ঢাকায় ঘটেছে, রাজশাহীতে হতেই পারেনি, আরও দু এক জায়গায় তাদের কর্মসূচি হয়নি, পদযাত্রা। এটির সূত্র কিন্তু আরও পেছনে, যে হঠাৎ করে যেরকম ছিল যে তাদের কথার পাল্টাপাল্টি, এটি তো থাকবেই রাজনীতিতে, কিন্তু সেই কথার পাল্টাপাল্টি যখন হত্যার হুমকিতে চলে যায়, তখন কিন্তু রাজনৈতিক কর্মীদের মধ্যে বা দলগুলোর মধ্যে, রাজনীতির মধ্যে সেই উত্তেজনাটি বাড়ে। তো সূত্রপাত কিন্তু সেখানে, এবং সেই রাজশাহী চাপাইতে বিএনপির একজন নেতা তার দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন। তো সেটি সঙ্গে সঙ্গে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। সেই উত্তেজনা ছড়ানোর মধ্যে তো সেই অভিযুক্ত আবু সাঈদ চাঁদ কিন্তু এখনও গ্রেপ্তার হননি। পুলিশ হন্যে হয়ে খুঁজছে, 8টি মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাকে ধরা যায়নি। কিন্তু সেটির সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিন্তু দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সারা দেশে। তারা প্রতিবাদ সমাবেশ করেছেন, এর মধ্যেই কিন্তু এই কর্মসূচিটি আসছে। তাহলে একটি উত্তেজনা আছে। সেই উত্তেজনার ক্ষেত্রে একটি রাজনৈতিক কর্মসূচি কিভাবে শান্তিপূর্ণভাবে হতে পারবে সেটি এখন আমরা আলোচনায় আসি। দেখেন, ঢাকায় 2টি জায়গায় পদযাত্রা ছিল, একটি গাবতলীতে, আরেকটি ধানমন্ডি এলাকাতে। গাবতলী এলাকার পদযাত্রা শান্তিপূর্ণ, ধানমন্ডিতে কিন্তু শান্তি আর থাকেনি। সেখানে সংঘর্ষ, টিয়ার গ্যাস, লাঠিপেটা, ইটপাটকেল ছোড়া, অগ্নিসংযোগ, ভাঙচুর, অর্থাৎ সবগুলো ঘটনা ঘটেছে। কেন? এখন যে বর্ণনা আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে বিএনপি মিছিল নিয়ে যাচ্ছে আর পুলিশ তৎপর ছিল। এখন সেখানে পুলিশ যখন তারা সায়েন্স ল্যাব মোড়ে এসছে, সায়েন্স ল্যাব আমরা একটু ঢাকা শহরের ব্যাপারটা বুঝতে পারি যে এটি অত্যন্ত একটি ট্রাফিক গুরুত্বপূর্ণ এলাকা। তো সেখানে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে। এখন ধাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বললাম যে মিছিলের যে স্লোগান বা মিছিলের যে ভাষা সেটি কিন্তু খুব উত্তপ্ত এই কয়েকটি ঘটনায়। তো সেখান থেকে সঙ্গে সঙ্গে সেই ক্রিয়া প্রতিক্রিয়াটি হয়েছে, ইটপাটকেল ছোড়া হয়েছে, পুলিশ অ্যাকশনে গেছে, এবং সবচেয়ে বাজে কাজটি হয়েছে গাড়ি পোড়ানো। মানে এইসব এবং এই যে গাড়ি পোড়ানো, আমি আশঙ্কা করছি যে এই যে বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর,
এবং রাতের মধ্যেই আমরা কিন্তু বিআরটিসির একটি স্টেটমেন্ট পেয়েছি যে কি ক্ষতি হয়েছে বা কি হয়েছে, সেখানে অ্যারেস্টও হয়েছে। কিন্তু এই যে বাসে আগুন এবং বাসে ভাঙচুর, এই অভিযোগটি কিন্তু আপনি দেখবেন সে সরকারি দলের পক্ষ থেকে বিএনপির উদ্দেশ্যে এবং বিএনপি সমমনাদের উদ্দেশ্যে নিয়মিত করা হচ্ছে যে বিএনপি অগ্নিসন্ত্রাস এবং তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি এটাই হলো তাদের মূল কাজ। এই ঘটনাটা কিন্তু আরো বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। সেই ইঙ্গিতটাই আসলে আশঙ্কার জায়গা, যে সামনে নির্বাচনের সময় এবং এই যে সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা কিরকম দাঁড়ায়, যে বাধা দিলে বাঁধবে লড়াই, এই জায়গাগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে মানে রাজপথের সেই উত্তপ্ত সংযোগ বা এগুলা থেকে মানুষ একটু দূরে ছিল এবং হরতাল বোধ করে অনেকে এখন ভুলে গেছে, যে এই শব্দগুলো ভুলে গেছে। তো দেশ উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সে ঠিক সময় একটা আশঙ্কার জায়গা তৈরি করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য নিয়ে আলোচনা করতে চাই খুব অহংকারের সাথে। কাতারে শিক্ষার্থীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করে পরিবর্তনের কারিগর হন। এবং এখানে যে বিষয়টি ছিল, শিরোনামটা ছিল এরকম, বাংলাদেশ একটি উন্নয়ন মডেল, শেখ হাসিনার কাছ থেকে শেখা। কাতার বিশ্ববিদ্যালয় এটি খুবই একটি চমৎকার আয়োজন এবং আমি মনে করি এটি অবশ্যই যে বাংলাদেশ পক্ষ থেকেই এটি যোগাযোগ করে এরকম একটি কর্মসূচি করা যায় কিনা সেটির ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে এবং কর্মকাণ্ডটা হয়েছে কাতার বিশ্ববিদ্যালয়ে। এটি আপনি দেখবেন যে বিভিন্ন বড় বড় দেশের বা পরাশক্তির দেশগুলো তারা তাদের নেতৃবৃন্দ, তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যখন বিভিন্ন দেশে যান, তারা কিন্তু ওই দেশের তরুণদের সঙ্গে সংযোগ ঘটাতে চান, ইন্টারাকশন করতে চান, তাদের সঙ্গে একটি প্রোগ্রাম থাকে। আমেরিকায় তো থাকেই, ইন্ডিয়ার সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এরকম একটি কর্মসূচি থাকছে। এটি একটি চমৎকার আয়োজন এবং প্রধানমন্ত্রীর বক্তৃতাতেই খুবই প্রণিধানযোগ্য। তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবার উদ্দেশ্যে বলেছেন। তিনি 7টি বিষয়ের দিকে কিন্তু জোর দিয়েছেন 7টি পয়েন্ট। এবং সবচেয়ে জায়গা যে এই যে তরুণ শিক্ষার্থী, তাদেরকে তাদের তারুণ্যকে তারা কোন জায়গায় বিনিয়োগ করবে, ব্যবহার করবে, এই জায়গাটি প্রধানমন্ত্রী কিন্তু অন্যরকমভাবে সুন্দর করে বলেছেন যে তোমরা নতুনত্ব এবং ভবিষ্যতের দিকে তাকাও, তোমরা ফরওয়ার্ড লুকিং হবে, তোমরা নিউয়ার থিং কে তোমাদেরকে ধারণ করতে হবে, অর্থাৎ নতুনকে আহ্বান করো এবং তোমরা সামনে তাকাও। অবশ্যই পরিবর্তনের কারিগর হন, সৃষ্টি করুন নেতৃত্বের উদাহরণ। যখন তোমরা সামনে তাকাবা তখন তোমরা তোমাদের নেতৃত্বের উদাহরণ তৈরি হবে এবং তোমরা পরিবর্তনের কারিগরটা হতে পারবা। সো চমৎকার প্রোগ্রাম। আমি মনে করি যে আমাদের সরকার প্রধানের তার এরকম বিদেশ যাত্রায় যখনই কোনো একটি সরকারি সফর হচ্ছে, সেখানে যদি এরকম একটি আয়োজন থাকে, এটি খুবই ভালো একটি উদ্যোগ এবং এটা বেশ কি বলবো যে সবকিছু মিলিয়ে একটা আলোচনার জায়গা এবং খুব পজিটিভ একটি আলোচনার জায়গা। দৈনিক জনকণ্ঠে একটি শিরোনাম হয়েছে, যদি আমি আপনার সঙ্গে প্রথমে আলাপ করছিলাম অনুষ্ঠানের আগে, প্রশাসন মাথাভারী। এটা আমরা শুনেই থাকি যে প্রশাসন মাথাভারী, কিন্তু এই রিপোর্টে যেটা বলবার চেষ্টা করা হয়েছে যে উচ্চ পর্যায়ের পদের চেয়ে কর্মকর্তা বেশি। মানে এখানে বলা হচ্ছে উপসচিব থেকে সচিব পর্যন্ত কর্মরত আছেন যারা, তারা পদের কয়েক গুণ, আর জনবলের অভাবে মাঠ পর্যায়ে অস্থিরতা। তার মানে সাহেবরা অনেক কাজের লোকের অভাব দেখা দিচ্ছে। তাহলে এইটা যদি সত্য হয় তাহলে তো এটা একটা সামঞ্জস্যের জায়গা বা ভারসাম্য তৈরি করে না, যে কারণে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা আছে, মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা আছে। আমরা বলি না, আমরা যদি বলি যে আমরা যানজটের কথাই বলি, আমরা যদি বলি যে কেন হচ্ছে না, তখনই পুলিশ বলবে লোকবল নাই, সিটি কর্পোরেশন বলবে লোকবল নাই, আপনার স্থানীয় সরকার বিভাগ বলবে লোকবল নাই, আমরা দেখভাল করতে পারছি না। বিআরটিএ বলবে যে ভাই লোকবল নাই, তো আমরা কিভাবে কাজ করব? নাই, কিন্তু ওপরে আছে, কিন্তু চেয়ারম্যান তারা কাজ করবেন না, তারা অর্ডার করবে।
সো মাঠ প্রশাসনের এই সামঞ্জস্য এবং এই সমন্বয় এবং সেদিকে নজর দেওয়া দরকার। এবং আপনি শুরুতে একটু বাজারের আলাপ করছিলেন না? হ্যাঁ, যে বাজারের পরিস্থিতি কি, পেঁয়াজ এখন খুব hot। না, এই আলোচনাটাই আপনার সাথে একটু করতে চাই, আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য যে আমরা সিন্ডিকেট কথা শুনি, কিন্তু রাষ্ট্র যারা চালান, যারা নেতৃত্ব দেন, মাননীয় মন্ত্রী যদি বলেন যে পেঁয়াজ সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ছে, কিন্তু আমার সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নটা, তাহলে সিন্ডিকেট বড় নাকি রাষ্ট্র বড় না সরকার বড়, কে বড়? মানে কে চালাচ্ছে রাষ্ট্রটা, কে নিয়ন্ত্রণ করছে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন আমার, এটা কি বলবেন? এটা এখন আপনি সরকারি ব্যক্তি, আমলা, মন্ত্রী, নেতা যার সঙ্গে কথা বলবেন তারা কিন্তু সিন্ডিকেটের কাছে অসহায়, সবাই চিনেন। তার মানে সিন্ডিকেট বড়। এবং একটু আগে ওই যে প্রশাসন মাথাভারির কথাটা বলছিলাম না, যে সিন্ডিকেট আমরা ভাঙতে পারি না কেন? এসব কারণে ভাঙতে পারি না হলো যে মাঠ পর্যায়ে যারা ওই সার্ভেলেন্সটা করবেন তারা ওখানে কিছু করছে না। এখন পেঁয়াজ আমরা সিন্ডিকেটের কবলে আছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সিন্ডিকেটের প্রসঙ্গ উঠলো, এই যে শব্দটি, এই শব্দটি আমাদেরকে অনেক পীড়া দেয়। সিন্ডিকেট কি বড়? প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।